গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদিন্দু মাহমুদ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। তো আজকে আমাদের শুরু হচ্ছে যে লাস্ট পার্ট, ঠিক আছে, রোল অফ সাবস্টেন্সেস ইন এনভায়রনমেন্ট। এটা চলছিল, তো এটা লাস্ট পার্ট, ফোর্থ পার্টটা আমরা শেষ করবো। এখানে আমরা গল্প কিন্তু গুটিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এটা হলে সিলেবাস শেষ হয়ে যাবে। তারপর আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন ব্যাংক আমরা সলভ করবো, ঠিক আছে। বলছে যে সিনথেটিক কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার এফেক্টস অন এনভায়রনমেন্ট. Discuss with your friends and prepare a list of things you use from morning to night. Mention whether these materials come from natural, synthetic or man-made. Synthetic or man-made, ঠিক আছে। তো এখানে দেখো সিনথেটিক যেগুলা মেটেরিয়ালসগুলো আছে, সিনথেটিক মানে কি, যে সমস্ত মেটেরিয়ালগুলো থ্রু কেমিক্যাল রিয়াকশন কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি করা হচ্ছে, ঠিক আছে, সেগুলা হচ্ছে আমাদের সিনথেটিক আর ম্যানমেড, মানুষ তৈরি করছে। আর একটা হচ্ছে ন্যাচারাল, যেটা আমাদের কি হচ্ছে এনভায়রনমেন্টেই পাচ্ছি, সেগুলো ন্যাচারাল। তো এখানে দেখো ন্যাচারাল, মাঝখানে আবার প্রসেসড আর ম্যানমেড করেছে। তো এখানে টুথ পাউডার, টুথপেস্টটা তো অবশ্যই ম্যানমেড, টুথব্রাশ ম্যানমেড, সোপ ম্যানমেড, মানুষেরাই বানায়, শ্যাম্পু ম্যানমেড, ডিটারজেন্টও ম্যানমেড, ওকে। রিঠা সিড, এটা নিশ্চয়ই কোনো একটা গাছের বীজ, রিঠা ফলের বীজ, ওকে, এটা তো ন্যাচারাল। থ্রেড অফ মসকিউটো নেট, এটাও ম্যানমেড। কোকোনাট অয়েল হচ্ছে তোমার নারকেলের তেল, তো নারকেল তেল তো নারকেল থেকেই আসে, তবে নারকেল তেল থ্রু প্রসেস এটা আসে বলে এটাকে প্রসেসডের মধ্যে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসতে যে ফ্রম দ্য অ্যাবাভ লিস্ট ইউ ক্যান কনক্লুড দ্যাট অ্যামং দ্য থিংস ইউজ ডেইলি অলমোস্ট অল আর মেড বাই সিনথেটিক প্রসেসেস। থ্রু কেমিক্যাল রিয়াকশন ইন্ডাস্ট্রিতে এগুলাকে তৈরি করা হচ্ছে বাই ম্যান, মনুষ্য সৃষ্ট, ঠিক আছে। দিস থিংস হ্যাভ মেড লাইফ ইজিয়ার, দো দে হ্যাভ সাম অ্যাডভার্স এফেক্ট। উই উইল ডিসকাস দোজ লেটার অন। All of you are fond of playing. Suppose you play football. Now make a list of the objects which are needed to play football. তুমি এখানে ফুটবলের জন্য ফুটবলটা, যেটা ফুটবল, সেটা কিসের তৈরি হয়, লেদারের, মেড ফ্রম লেদার বলতে পারো। আর যদি নট ইউজ করা হয় তাহলে ইট উইল বিকাম ভেরি হার্ড, এটা বলতে পারো। শুও লেদারের তৈরি হয় ফুটবলের, যদি না ইউজ করো ইট উইল বিকাম ড্যামেজ। নেট হচ্ছে পলিইথিলিন, POLY, ইথিলিন ETHYLENE, পলিইথিলিন একটা পলিমার, ঠিক আছে, আমরা আসছি সেটা, ওটাও ম্যানমেড। তো ওটা নেটটা কি হয়, ধীরে ধীরে অনেক দীর্ঘদিন ইউজ করলে নেটটা হচ্ছে উইক হয়ে যায়, তো নেটটা ছিঁড়ে যেতে পারে অনেকদিন দীর্ঘ ইউজ করতে গেলে, এটা লিখতে পারো। আচ্ছা, এখানে কি বলছে, এখানে যে বাম সাইডে যে ছবিগুলোর কথা বলেছে সেগুলা কিসে দিয়ে তৈরি আর কি কি মেটেরিয়াল হচ্ছে সেগুলোর নাম দিয়েছে। তো প্রথম হচ্ছে পেপার হচ্ছে প্যাপিরাস লিফ থেকে আসছে। তো সোর্সটা হচ্ছে ন্যাচারাল সোর্স, প্যাপিরাস লিফ, PAPYRUSLEF, সেটা তো ন্যাচারাল সোর্স। পেন্টিং ব্রাশ, এটা ব্রাশটা সাধারণত অ্যানিমাল হেয়ার, হগ বা ব্যাজার, এদের হেয়ার দিয়ে তৈরি হয়, তো এটাও ন্যাচারাল, প্রাণী দেহ থেকে পাওয়া যাচ্ছে, কেমিক্যাল ল্যাবে তৈরি করা হচ্ছে না। রাবার, ল্যাটেক্স ফ্রম রাবার ট্রি থেকে পাওয়া ল্যাটেক্স, ওখান থেকে তৈরি হচ্ছে রাবার। ক্লিপবোর্ড, সেটা হচ্ছে মেড ফ্রম কি উড, কাঠ দিয়ে তৈরি হয়, এটাও ন্যাচারাল। পেন্সিল কি দিয়ে তৈরি হয়, উড অ্যান্ড গ্রাফাইট, তো এগুলোও ন্যাচারাল সোর্স। কালার্স ডিফাইন কেমিক্যাল এলিমেন্টস, এবার কেমিক্যাল এলিমেন্টস এটা থ্রু প্রসেসড বা সিনথেটিক, যেটা কিছু হতে পারে। প্লেট, প্লাস্টিক, এটা সিনথেটিকই হবে, প্লাস্টিক তো সিনথেটিক, সবসময় মনে রাখবা, প্লাস্টিক কোথাও থাকলে ওটা হচ্ছে সিনথেটিক মেটেরিয়াল, প্লাস্টিক ইজ এ সিনথেটিক মেটেরিয়াল, ওকে। সো প্রসেসটা মাঝামাঝি, প্রসেসটা কিছুটা হচ্ছে ন্যাচারাল, কিছুটা হচ্ছে ম্যানমেড, মিশিয়ে কিছু প্রসেস করা, তবে বেশিরভাগই সব সিনথেটিক মেটেরিয়াল, ওকে। From the above table, it is evident that the materials we are using or talking about are mostly synthetic. They are mostly synthetic. Look at the following pictures and
not that we are using this type of materials directly or indirectly in our daily life. তাহলে from what synthetic materials that the products in the above picture are made of, এখানে কি কি সিনথেটিক প্রোডাক্ট দিয়ে এগুলা জিনিস তৈরি হয়েছে দেখো। এটা প্লাস্টিক আছে এখানে, তারপরে শূন্যস্থানে লিখতে পারো ফাইবার গ্লাস, তারপর লিখতে পারো ডিটারজেন্ট, তারপর লিখতে পারো সোপ, দেখতে পাচ্ছ সোপ আছে, ডিটারজেন্ট আছে, আর একটা আছে ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, তো এখানে এগুলা দিয়েছে, তোমরা লিখতে পারো। এগুলা থেকে তো কোনো কোশ্চেন আসবে না সেরকম কিছু। এবার দেখতে পারো যে সিনথেটিক মেটেরিয়াল আর ইউজেস, এগুলা কোশ্চেন আসতে পারে, তো এটা একটু ভালো করে নজরে রাখো। প্লাস্টিক কোথায় ইউজ করা হয়? বাকেটে, বাকেট তৈরিতে, মাগ, বটল, রেইনকোট। তারপর কি বলতে পারি? পলিয়েস্টার, টু মেক ক্লথস, জামা কাপড় তৈরিতে। পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, টু মেক পাইপস, টয়েস, ইলেকট্রিক কেবল। পাইপ তৈরিতে, খেলনা তৈরিতে আর ইলেকট্রিক কেবল তৈরিতে কিন্তু পিভিসি ব্যবহার করা হয়। নাইলন 6,6, নাইলন NYLON 6,6, এটা ইউজ করা হয় রোপ তৈরিতে। ব্রিসেলস অফ টুথব্রাশ, টুথব্রাশের যে থাকে যে ব্রিসেলগুলো, ওগুলা তৈরিতে। টেনিস র্যাকেট স্ট্রিং তৈরিতে, টেনিস র্যাকেটের যে স্ট্রিংগুলো থাকে সেটাতে নাইলন 6,6 বা নাইলন ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কিছু ইউজ বলছে ওগুলাই এখান থেকে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ইউজগুলো মাথায় রাখবা। ইউ মে ওয়ান্ডার হোয়াই ডু উই ডিপেন্ড সো মাচ অন সিনথেটিক মেটেরিয়ালস। The usefulness and uses of the synthetic materials are more than that of the natural products. Natural products এর তুলনায় synthetic materials দের কিন্তু ব্যবহারটা কিন্তু খুব বেশি। Among the synthetic materials discussed above, plastic, polythene and artificial fibers are known as polymers. এদেরকে বলা হচ্ছে পলিমার করে। তো পলিমারটা কি জিনিস এখানে চলে আসছি দেখো। All of you have seen garland of flowers. ঠিক আছে, many flowers of same or different kinds are stitched to form a garland. গার্ল্যান্ড মানে বলা হচ্ছে ফুলের মালা। দেখো এখানে একটা ফুলের মালার ছবিও দিয়েছে। কি হচ্ছে ফুলের মালাটা? কি হচ্ছে, একটা তুমি দড়ি নিচ্ছ, তার মধ্যে ফুল গাঁথতে 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 একটা মালা তৈরি করছো। পলিমাররাও তাই। পলিমারটা কি হচ্ছে, যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলো পরপর 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 অ্যাটাচড হয়ে পলিমার তৈরি করে। একটা বড় চেইন, একটা বড় মলিকিউল তৈরি করছে। এই বড় মলিকিউলটা, চেইন অফ মলিকিউলস, একটা 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 করে মলিকিউল যুক্ত হয়ে যে বড় একটা ম্যাক্রো মলিকিউল তৈরি হচ্ছে, সেই বড় ম্যাক্রো মলিকিউলটাকে আমরা বলছি পলিমার করে। তাহলে এখানে দেখো একটা পলিমারের কথা বলেছে, সেটা হচ্ছে পলিথিন। পলিথিন হচ্ছে ইথিলিনের পলিমার। তাহলে মনোমার হলো ইথিলিন, মানে প্রত্যেকটা যেটা C2H4, একটা C2H4, একটা C2H4, একটা C2H4, একটা C2H4 পরপর যুক্ত হচ্ছে, এই এক একটাকে বলছি আমরা মনোমার। আর গোটাটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পলিমার। ক্লিয়ার? তাহলে এখানে দেখে নিচ্ছি C2H4 ব্র্যাকেট দিয়ে জন্য N, যখন অনেকগুলা একসাথে পরপর যুক্ত হচ্ছে, দেখো ছবিতেও দিয়েছে, ব্র্যাকেট দিয়ে আমরা N দিয়েছি, মানে N সংখ্যক C2H4 পরপর যুক্ত হয়ে পলিমারটা গঠিত হয়েছে। C2H4 ব্র্যাকেট দিয়ে N ইজ পলিথিন। ঠিক আছে, পলিইথিলিন অর পলিথিন করেও বলে। Here N denotes that many molecules of ethylene are joined to form a polymer. অনেক সংখ্যক ইথিলিন মলিকিউল যুক্ত হয়ে পলিইথিলিন বা পলিথিন তৈরি করা হয়েছে। Do you know the word polymer is derived from two Greek words poly and meros. Poly means many and meros means parts. So polymer না শব্দটা কোত্থেকে এসেছে সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন যদি দেয় তাহলে এখান থেকে হয়ে যাবে। Besides this, chewing gum, ঠিক আছে, গাম, আচ্ছা গাম মানে আঠা, অ্যাডহেসিভ টাইপ মেটেরিয়াল, ওটাও আঠালো মেটেরিয়াল, আর অলসো প্রিপেয়ার্ড ফ্রম সফট পলিমার, এগুলোও কিন্তু পলিমার এক ধরনের। আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড ফাইবার্স আর মোস্টলি পলিমার প্রোডাক্টস। এগুলো হচ্ছে পলিমার প্রোডাক্টস, মানে এই ধরনের প্লাস্টিক যে সমস্ত জিনিসপত্র আছে, পিভিসি বা প্লাস্টিক জাতীয়, পলিথিন জাতীয়, সেগুলো কিন্তু সব পলিমার দ্বারা তৈরি। ওকে, বিভিন্ন জিনিসের পলিমার। এবার চলে আসতেছে ধরো সিনথেটিক ফাইবার। দেখো, ফ্রম আর্লি ডেজ কটন ফাইবার্স ওয়ার ইউজ টু প্রিপেয়ার গার্মেন্টস, বাট দে ইউজ টু হ্যাভ লো ডিউরেবিলিটি and it was difficult to maintain their colors and beauty. Polyester, rayon, acrylic
etc. came as glorious discoveries. These polymers were mixed with cotton fiber to make the new type of threads. সুতো, আগে কি হতো, কটনের সুতো, এবং কটন দিয়ে যে জামা কাপড়টা তৈরি করা হতো সেটা খুব সহজে কি হচ্ছে নষ্ট হয়ে যেত, কালারটা ফেড হয়ে যেত, তাড়াতাড়ি ভাঁজ পড়ে যেত, ভাঁজ হয়ে যেত, এটা বেশি দিন ইউজ করা যেত না। কিন্তু বর্তমানে যুগান্তকারী কি আবিষ্কার, পলিয়েস্টার জামা কাপড় তৈরিতে ইউজ করে, যার কারণে কি হচ্ছে জামা সহজে কুচকেচ্ছে না, ভাঁজ হচ্ছে না, বা হচ্ছে দীর্ঘদিন টেকসই হচ্ছে। সো পলিয়েস্টার কিন্তু ব্যবহার করা হয়। তো পলিয়েস্টারটা বা রেয়নটা এগুলা কিন্তু আর কিছুই না, এগুলা হচ্ছে পলিমারেরই উদাহরণ। ডু ইট ইউরসেলফ, ডু ইট ইউরসেলফে আমি বেশি কিছু বলতে যাচ্ছি না, এখানে বলতে যাচ্ছে যে একটা প্লাস্টিক বটল নিয়েছে আর কটন থ্রেড আর টেরিকট থ্রেড, টেরিকটের একটা সুতো আর কটনের সুতোর মধ্যে সুতো দিয়ে দুটো বটল, ওপেন মাউন্টেড এমটি প্লাস্টিক বটল ঝুলিয়ে দেওয়া হয়, আর দুটোতেই জল ঢালছো। তাহলে কি দেখতে পারবা, যেটাতে কম জল ঢালা হয়েছে, মানে অল্প জল ঢালতেই ছিঁড়ে গেল সুতাটা, সেটা হচ্ছে কটন। আর যেটাতে জল ঢেলেই যাচ্ছে, সুতো আর ছেড়ে না, শক্ত মজবুত, সেটা হচ্ছে টেরিকটের থ্রেড। তাহলে এখানে লিখে রাখতে পারো একটু এক্সপেরিমেন্টের জায়গায় ওখানে লিখে রাখো, টেক অ্যান আয়রন স্ট্যান্ড উইথ এ ক্ল্যাম্প, একটা আয়রন স্ট্যান্ড আর ক্ল্যাম্প নিলাম, টাই দ্য কটন অ্যান্ড টেরিকট থ্রেড উইথ ক্ল্যাম্প, ক্ল্যাম্পের সাথে, ক্ল্যাম্প মানে একটা দণ্ড, ওটার সাথে বেঁধে ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। At the free end, take two transparent open-mounted empty plastic bottles of same size and hang them with the two type of threads respectively. Now slowly fill them with water. হলো conclusion কি হলো, cotton thread breaks and but terracotta thread does not break. তাহলে এরপর চলে আসতেছে আমাদের ন্যাচারাল পলিমার। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে কটন থ্রেডটা কি হচ্ছে, ব্রেক করে যাচ্ছে, কিন্তু টেরিকটটা স্ট্রং, সহজে ব্রেক করছে না। ওকে, তাহলে ন্যাচারাল ফাইবার, দ্য ফাইবার্স ইন দ্য প্ল্যান্ট বডি আর মেড আপ অফ ডিফারেন্ট টাইপস অফ কার্বোহাইড্রেট পলিমার্স। তো কার্বোহাইড্রেট পলিমার্সগুলো কিন্তু এক ধরনের পলিমার, কার্বোহাইড্রেট। অন দ্য আদার হ্যান্ড, দ্য মাসেলস, টেন্ডনস, ligaments etc. of animal bodies are made up of proteins which also are polymers. So carbohydrate polymer, proteins are polymer, এগুলা কি ন্যাচারাল পলিমারের এক্সাম্পল। ক্লিয়ার? ওকে, ডু ইট ইউরসেলফ কি বলছে, কেয়ারফুলি হোল্ড সাম কটন থ্রেড অ্যান্ড নাইলন থ্রেড সেপারেটলি উইথ এ ফোরসিপস নিয়ার দ্য ফায়ার অফ দ্য ক্যান্ডেল। আচ্ছা, ওরা বলতে যাচ্ছে যে একটা কটন থ্রেড আর একটা নাইলন থ্রেড নাও, এবং তুমি কি করছো, মোমবাতির সামনে, মোমবাতির জ্বলন্ত শিখার সামনে ওটাকে ধরো। তাহলে কি দেখতে পারবো, দেখো, হোয়াট ডু ইউ অবজার্ভে লেখো, কটন থ্রেড বার্নস কুইকলি, কটন থ্রেড কিন্তু সহজেই জ্বলে পুড়ে যাবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে ন্যাচারাল পলিমার। ওকে, নাইলন থ্রেড মেল্ট ইন দ্য হিট, নাইলন থ্রেডটা কিন্তু আগুন ধরে যাবে না, গলবে, গলে গলে পড়বে, দেখবা প্লাস্টিক গলে গলে পড়ে যেমন, ঠিক তেমনি নাইলনটা ওরকম গলে গলে পড়বে। ওটা আমরা এক্সাম্পল নিব কি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, সিনথেটিক পলিমার, এটা ম্যান মেড সিনথেটিক পলিমার। ওকে, দুই ধরনের পলিমার মাথায় রাখবেন, ন্যাচারাল পলিমার আর সিনথেটিক পলিমার। ওকে, আর যখন তাপ প্রয়োগ করে পলিমারের শ্রেণী বিভাগ, ওটা আসতেছে থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিক, ওটা ঠিক আছে আসতেছে ওটা। আর এটা হচ্ছে ন্যাচারাল আর সিনথেটিক পলিমার। ওকে, সো এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে, দেন হোয়াট টাইপ অফ ক্লথস শুড উই ওয়্যার ডিউরিং দ্য কুকিং অর লাইটিং ফায়ার ক্র্যাকার্স, মানে হচ্ছে বাজি ফটকা ফাটানোর জন্য বা রান্না করার সময় আমরা কোন ধরনের জামা কাপড় পরতাম, সুতির বা কটনের জামা কাপড় পরবো, নাইলনের পরবো। তাহলে এখানে বলছে যে ক্লথস মেড ফ্রম দ্য সিনথেটিক ফাইবার মে মেল্ট ইন দ্য হিট অ্যান্ড স্টিক ইন আওয়ার বডি। তো যেটা সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি, যেমন নাইলন, ওটা গলে গিয়ে আমাদের হাতের মধ্যে লেগে থাকতে পারে, টাইটলি অ্যাটাচড হয়ে থাকতে পারে। তাই কি তুমি শরীর থেকে কি জামাটা আগুন ধরে গেলে কি সহজে খুলতে পারবে, কারণ গলে গলে তোমার গায়ের সাথে কিন্তু অ্যাটাচ হয়ে থাকবে। কিন্তু অন্যদিকে কটনের কি হবে, কটনে আগুন ধরলো তো কিন্তু তোমার গায়ের সাথে লাগবে না, তুমি সহজে জামাটা খুলে দিতে পারবা, তো পুড়ে গলে তোমার গায়ের সাথে এটে থাকবে। সো ক্লোথস মাস্ট মেড ফ্রম সিনথেটিক ফাইবার মে মেল্ট ইন দ্য হিট অ্যান্ড স্টিক টু আওয়ার বডি, সো উই মাস্ট ওয়্যার কটন ক্লথস ডিউরিং কুকিং অ্যান্ড
অর লাইটিং ফায়ার ক্র্যাকার্স। তো ঠিক আছে, এখান থেকে কোশ্চেন দিতে পারে, 1 মার্কস এখান থেকে লিখতে পারবা। এবার দুই ধরনের প্লাস্টিকের কথা বলছে, যেটা হচ্ছে হিট দিলে কিরকম চেঞ্জ হয় সেই হিসাবে প্লাস্টিক দুই প্রকার, হিটের উপর বেস করে। সো ওয়ান টাইপ অফ প্লাস্টিক ইজ সফট অ্যান্ড দেয়ার ফর্ম মানে তার আকার আকৃতি ক্যান বি চেঞ্জ বাই হিট অর বাই আদার মেথড। দে ক্যান বি মেল্টেড অর টুইস্টেড। মানে তুমি ইচ্ছা মতো টুইস্ট করতে পারবা, আকার আয়তন দিতে পারবা, ঠিক আছে। তো আবার তার ফর্মও চেঞ্জ করতে পারবা, আকার আয়তনও দিতে পারবা, আর যেটা গলবেও, ঠিক আছে, সেটাকে আমরা বলবো থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিকের মধ্যে এক্সাম্পল তোমরা নিতে পারো পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। অ্যানাদার টাইপ অফ প্লাস্টিক ইজ হার্ড, এটা শক্ত, অ্যান্ড দেয়ার ফর্ম মানে তার আকার ক্যান নট বি চেঞ্জ বাই হিট, তুমি কিন্তু তাপ প্রয়োগে তার আকার আকৃতি কোনো পরিবর্তন করতে পারবে না। দে আর নোন অ্যাজ থার্মোস্টেটিক, ঠিক আছে, সেট করা আছে, ওটা কোনো আকার আকৃতি চেঞ্জ হবে না, তো ওটাকে আমরা বলছি থার্মোস্টেটিক। ওকে, সো এখানে থার্মোস্টেটিকের মধ্যে তুমি পিইটি ইউজ করতে পারো। পিইটি এক ধরনের পলিমার, এটাকে হচ্ছে এক ধরনের থার্মোস্টেটিক পলিমার। তো এখানে দেখো ইউজ অফ দ্য পলিমার্স ইন অবজেক্টস ইন ডেইলি ইউজ। পলিথিন ভেরি সফট অ্যান্ড ওয়াটার রেজিস্টেন্স। প্লাস্টিক ব্যাগসে ইউজ করা যেতে পারে বাকেট, মাগ, প্যাকেজিং, সার্জিক্যাল গ্লাভস, এগুলো ইউজ করতে পারবা। পিভিসি কি বলছে, স্ট্রং ইনসুলেটর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ওয়াটার রেজিস্ট্যান্ট, থার্মোপ্লাস্টিক। এই দেখো থার্মোপ্লাস্টিক আর ওয়াটার রেজিস্ট্যান্ট, ঠিক আছে, থার্মোপ্লাস্টিক ক্যাটাগরিতে পিভিসি পড়ছে। কোথায় ইউজ করা হয়, পাইপসে ইউজ করা হয়, টয়েজে ইউজ করা হয়, ওয়্যার কোটিং মানে যে তারের উপর একটা কোটিং দেওয়া থাকে সেটা পিভিসি কোটিং দেওয়া থাকে। ডোরস অ্যান্ড উইন্ডোজও পিভিসি ইউজ করা হয়। পিইটি পেট, স্ট্রং অ্যান্ড লং লিভ থার্মোসেটিং, তারপরে স্ট্রং থার্মোসেটিংটা স্ট্রং হয়ে আগে আমরা দেখেছি। প্রিপেয়ারিং বটল অফ ড্রিঙ্কস অর ওয়াটার অ্যান্ড ফুড বক্সেস, বক্স তৈরিতে, শক্তপোক্ত বক্স তৈরিতে থার্মোসেটিং পলিমার ব্যবহার করা হয়। সেই সঙ্গে তোমার শক্তপোক্ত বটল তৈরিতে, প্লাস্টিকের বোতল তৈরিতে কিন্তু এই পিইটি ব্যবহার করা, ঠিক আছে। এবার দেখো সোপস অ্যান্ড ডিটারজেন্টস, নেক্সট সিনথেটিক এলিমেন্টস আমরা পড়বো, সোপস অ্যান্ড ডিটারজেন্টস। রাইট দ্য নেমস অফ সিনথেটিক মেটেরিয়ালস ইউজড অ্যাজ বডি সোপ, ওয়াশিং সোপ অর ফর আদার অ্যাক্টিভিটিস মেনশন বিলো। তো বাথিং অ্যান্ড ওয়াশিং এর জন্য আমরা ইউজ করব বডি সোপ, ক্লিনিং হেয়ারের জন্য ইউজ করব আমরা শ্যাম্পু, ওয়াশিং অ্যান্ড ক্লিনিং ইউটেন্সিলস এর জন্য আমরা ইউজ করব হচ্ছে ওয়াশিং সোপ। ওয়াশিং সোপটা মানে হচ্ছে ওয়াশ করার জন্য যে সোপটা ইউজ করা, বাসন টাসন মাজার জন্য যে সোপটা ইউজ করা, এটা হচ্ছে আমাদের ওয়াশিং সোপ। ওকে, দ্য মেটেরিয়ালস রিকোয়ার্ড ফর দ্য অ্যাবাভ আর soaps or detergents. Different compounds present in washing powders. Okay, the material required for the above are soaps or detergents. Different compounds present in washing powders, toothpaste, shampoos show some detergent action. Okay, এটাও কিন্তু detergent action দেখায়। Soap is the, এটা কিন্তু আন্ডারলাইন করো, সোপ কি, what do you mean by soap, তার অ্যান্সারটা বলছি। Soap is the sodium or potassium salt of some organic acid. Organic acid এর আমরা অর্গানিক অ্যাসিড নানান ধরনের পড়ছি, এটা হচ্ছে কমপ্লিকেটেড অর্গানিক অ্যাসিড যা সোডিয়াম আর পটাশিয়ামের সল্ট। Soaps are prepared from the reaction of caustic soda or caustic potash with animal fat, মানে অ্যানিমাল পশুদের যে চর্বি তার সাথে caustic soda NaOH, caustic potash KOH মিশায়, ঠিক আছে, কি তৈরি করা হয়, আমাদের সোপ তৈরি করা। দেখো অ্যানিমাল ফ্যাট অর অয়েলস অফ প্ল্যান্ট অরিজিন থেকে অয়েলটা ইউজ করব। আর কস্টিক অ্যালকালি মানে ওই পটাশ বা সোডিয়াম, এগুলাকে অ্যালকালি মেটালস করে বলে, তো কস্টিক অ্যালকালি বলেছে। অ্যারো দিয়ে সোপ প্লাস গ্লিসারিন তৈরি, এই বিক্রিয়াটাও মুখস্থ রাখবা, শূন্যস্থান করেও দিয়ে দিতে পারে। এটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সোপ। হোয়াট ডু ইউ মিন বাই ডিটারজেন্ট আর ওয়াটার সলিউবল কম্পাউন্ডস of organic acids prepared by the reaction of hydrocarbons compounds from petroleum or other sources and concentrated sulfuric acid. তাহলে পেট্রোলিয়াম সোর্সেস থেকে আমরা যে হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেন ঘটিত যে সমস্ত কম্পাউন্ড, তার সাথে আমরা কি অ্যাড করছি, সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি, করে যেটা আমরা তৈরি করি সেটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট। ওকে, এখান থেকে এটা আন্ডারলাইন করে রাখো, খুব ইম্পর্টেন্ট। দ্য কমার্শিয়ালি অ্যাভেলেবল ডিটারজেন্টস আর এ মিক্সচার অফ ডিফারেন্ট কম্পাউন্ডস। ওকে,
এবার চলে আসছে দ্য ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার ইউজ ফর ওয়াশিং ক্লথস আর গিভেন বিলো। ট্রাই টু নো ফ্রম ইয়োর এল্ডার্স হাউ মাচ লেদার, এখানে LATHERE লেদার বলতে এখানে কি বোঝাচ্ছে বলতো? লেদার বলতে বোঝাচ্ছে হচ্ছে ফেনা, হয় না? ডিটারজেন্ট ঘষলে কি হয়? ফেনা তৈরি হয়। এবার কোন জলে কিরকম ফেনা তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার বলছে যে ওয়াটার সোর্স, যদি পন্ডটাকে যদি আমরা ওয়াটার সোর্স হিসেবে ইউজ করি, আর যদি আমরা লেদারের পরিমাণ মানে ফেনার পরিমাণটাকে যদি বিচার করি সোপের ক্ষেত্রে, আর হলো হচ্ছে লেদারের পরিমাণটাকে যদি বিচার করি ডিটারজেন্টের ক্ষেত্রে, তাহলে কি বলছে দেখো? এটা কিন্তু ক্লাস 9-এ আছে, সফট ওয়াটার আর হার্ড ওয়াটার। কেউ চাইলে উইকিপিডিয়াতে দেখে নিতে পারো, কিন্তু এখন আমাদের সিলেবাসে নেই। সফট ওয়াটার মানে যেখানে শুধুমাত্র যেখানে সোপ দিয়ে ঘষলে সহজে ফেনা হবে, সেটা সফট ওয়াটার। হার্ড ওয়াটারে কিন্তু সহজে ফেনা হয় না, কিন্তু হার্ড ওয়াটারে সোপ দিয়ে ফেনা হয় না, কিন্তু ডিটারজেন্ট দিয়ে সোপ, হার্ড ওয়াটার, সফট ওয়াটার যে কোনো ওয়াটারে কিন্তু সবসময় ফেনা হবে, লেদার হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা চলে আসতেছি এখানে, জাস্ট সব কি কি দিয়েছে দেখো। পন্ড প্রডিউসেস গুড অ্যামাউন্ট অফ লেদার, পন্ডের জলে গুড অ্যামাউন্ট অফ লেদার হচ্ছে। আর কোয়ান্টিটি অফ লেদার ইউজিং ডিটারজেন্ট, ওখানে হচ্ছে প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার। ওয়েলে কুয়ার জলে ডাজ নট প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার, ওখানে প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার। টিউবওয়েল ডাজ নট প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার, কোয়ান্টিটি অফ লেদার। এখানে হচ্ছে আমরা পড়বো ডিটারজেন্টে, ডিটারজেন্ট সবসময় প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার, ডিটারজেন্ট সবসময় প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার। রিভার প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার, আর ডিটারজেন্টস হচ্ছে প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার। আর সিটি ট্যাপের জলেও প্রডিউস গুড অ্যামাউন্ট অফ লেদার। আর ওখানে হচ্ছে ওখানে তো ডিটারজেন্টে সব সময় যে কোনো জলেই, হার্ড আর সব যে কোনো জলই হোক না কেন, ইট অলওয়েজ প্রডিউসেস গুড অ্যামাউন্ট অফ লেদার। নাও ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হুইচ ওয়ান সোপ অর ডিটারজেন্ট ক্লিনস ইউর ক্লথ বেটার? যেখানে বেশি লেদার তৈরি হবে সেখানেই তোমার ভালো করে জামা কাপড় পরিষ্কার হবে। তাহলে এখানে ডিটারজেন্ট ভালো জামা কাপড় পরিষ্কার করছে। সোপ ইজ নট এফেক্টিভ ইন ওয়াটার of all type of sources, but detergent is. That's why so many uses of detergent are seen around us. So detergent যেহেতু বেশি পরিমাণ লেদার হয়, আর সব রকমের, সে সফট ওয়াটার হোক আর হার্ড ওয়াটার হোক, যে কোনো জলে কিন্তু ফেনা হবে, তার জন্য ডিটারজেন্টটাকে কি হচ্ছে আমরা বেশি পরিমাণে ইউজ করছি। চলে আসতেছি এবার ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস। আচ্ছা, তো দেখো ফার্টিলাইজার আর পেস্টিসাইডের মধ্যে দেখো প্রথমে বলছে প্যাডির ক্ষেত্রে কি বলছে? ধানের ক্ষেত্রে আমরা ওয়াটার ইউজ, আমরা কি ইউজ করি? ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইড। ফার্টিলাইজার্স মানে সার দেই, আর পেস্টিসাইড মানে কীটনাশক, যে সমস্ত কীট পতঙ্গগুলো ধানের ক্ষতি করে সেই সমস্ত জিনিসগুলো আমরা দিই। ভেজিটেবলসের ক্ষেত্রেও ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস দেই, ফ্লাওয়ার্সের ক্ষেত্রেও ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইড। ফর হুইচ পারপাস? প্রত্যেকটা ক্ষেত্রে একই পারপাস। ফার্টিলাইজারকে কেন ইউজ করা হয় লিখে রাখতে পারো। ফার্টিলাইজার্স আর ইউজড টু সাপ্লাই ক্রপস উইথ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ফর গ্রোথ, মানে প্রয়োজনীয় যে পুষ্টি সেটা কে পাঠাচ্ছে? অবশ্যই ফার্টিলাইজার পাঠাচ্ছে। সে যেটা প্যাডি হতে পারে, ভেজিটেবলস হতে পারে, ফ্লাওয়ার্স হতে পারে, সেটাতে পুষ্টি পাঠাচ্ছে কে? তোমার ফার্টিলাইজার্স। প্রত্যেকটা ক্ষেত্রে একই লাইন লিখতে পারো, আমি ওখানে লিখিনি, উপরে লিখে দিয়েছি। আর পেস্টিসাইডস কোথায় ইউজ করা হয়? পেস্টিসাইডস আর কেমিক্যালস হুইচ আর ইউজ টু কন্ট্রোল উইডস অ্যান্ড ইনসেক্টস, মানে আগাছা, উইডস মানে আগাছা, এবং ইনসেক্টস মানে কীটপতঙ্গ, এদেরকে দমন করতে কি ব্যবহার করা হয়? পেস্টিসাইডস। এগুলা কেমিক্যাল। তো এগুলা কি? ইজ দ্য সোর্স অফ দ্য সাবস্টেন্স ন্যাচারাল আর সিনথেটিক? সবগুলাই সিনথেটিক। সিনথেটিক মানে কি হচ্ছে? আর্টিফিশিয়াল, ঠিক আছে, কৃত্রিম। এগুলা সিনথেটিক, কোনোটাই ন্যাচারাল না। কিছু কিছু ন্যাচারাল ইউজ করা হয়, যেমন গোবর সার ন্যাচারাল ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগই আর্টিফিশিয়ালের প্রচলনটাই বেশি। চলো, এখানে কি বলছে? হোয়াট আর ইউজ টু ইনক্রিজ দ্য গ্রোথ অ্যান্ড প্রোডাকশন অফ প্ল্যান্টস? ফার্টিলাইজার্স। হোয়াট আর ইউজ টু প্রোটেক্ট প্ল্যান্টস ফ্রম ভ্যারিয়াস পেস্টিসাইডস? হয়ে গেল। নেম অফ দ্য ফার্টিলাইজার আমরা বলতে পারি ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, AMMONIUM, অ্যামোনিয়াম সালফেট, SUL PHATE। আরেকটা লিখে রাখো ফার্টিলাইজার অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। নেম অফ পেস্টিসাইডস
তিনটা নাম দেওয়া আছে, মাথায় রাখবা, কোশ্চেন দেয়। মিথাইল প্যারাথিয়ন, অ্যালড্রিন, আর হচ্ছে কার্বারিল। ঠিক আছে, কার্বারিল হচ্ছে আরেকটা পেস্টিসাইডের নাম। আরেকটা খুব এখন এটা ব্যবহারটা কমেছে, ডিডিটি। পেস্টিসাইড ইউজ করা হতো ডিডিটি, তো সেটা নিষিদ্ধ করা হয়েছে। তো কিন্তু ডিডিটির সম্পর্কিত সে ক্ষতিকারক দিকগুলো কিন্তু একটা বইয়ে লেখা ছিল, ওটা হচ্ছে টি-বিটসে দেওয়া আছে। কি বলছে দেখো, ইউ মে হার্ড অ্যাবাউট দ্য ফেমাস বুক সাইলেন্ট স্প্রিং বাই রেচেল কার্সন, আন্ডারলাইন রেচেল কার্সন। ঠিক আছে, সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা যদি দেয়, she for the first time warned the world about the danger of using DDT as pesticide. DDT-কে যদি as pesticide তুমি ইউজ করো তাহলে কিন্তু নানান ক্ষতি হতে পারে, সেটা কিন্তু ওয়ার্ন করেছিলেন কিন্তু প্রথম রেচেল কার্সন। It has been found that a breakdown product of DDT makes the eggshell of birds and tortoise thin and brittle. মানে পাতলা, ওই যে শেলটা, ডিমের যে শেলটা, বার্ডের বা টর্টয়েসের যে ডিমের শেলটা, সেটা পাতলা করে দিচ্ছে, আর ব্রিটল মানে ভঙ্গুর করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, তাতে কি হচ্ছে দেখো, দ্য এগ ব্রেকস ইনটু পিসেস অ্যাজ দ্য বার্ড সিট অন দেম ডিউরিং ইনকিউবেশন। মানে ধরো হচ্ছে ডিমটার উপর কি মারা, মানে মা পাখি বা কচ্ছপে এসে বসছে, বা মা গাটা তো পাতলা হয়ে যাচ্ছে, ব্রিটল হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ও যখনই বসতেছে ডিমটা ফেট করে ফেটে যাচ্ছে, ও বুঝতেই পারছে না। এটার পিছনে দায়ী কি বলতো, ওদের শরীরে যে ডিডিটি ঢুকতেছে। কারণ ধরো তুমি ফসলে ডিডিটি দিলা, সেটা জলের মাধ্যমে পুকুরে মিশলো, নদীতে মিশলো, ওটা ওদের শরীরে ঢুকছে। ফলে যে সমস্ত ডিম তৈরি হচ্ছে তাদের যে খোল মানে যে আবরণটা, ডিমের গাটা যেটা খোলটা, সেটা কি হচ্ছে খুব পাতলা হয়ে যাচ্ছে, ফলে সহজে ভেঙে যাচ্ছে। এটা একটা পয়েন্ট কিন্তু নাম্বার 1 পয়েন্ট এই বইয়ের, প্রথম নাম্বার 1 পয়েন্ট আন্ডারলাইন করে রাখো। The pesticides have adverse effect on honeybees, silkworm and different type of birds. এদের উপরও কিন্তু প্রভাব ফেলে। 2 নাম্বার পয়েন্ট হয়ে গেল। So the author apprehends that in future spring will be silent without chirping of birds all around. মানে কি বলতে যাচ্ছে, পাখির কলরব শুনতে পারবো না, কেন ডিডিটির জন্য কিন্তু পাখিরা মারা যাচ্ছে, ডিডিটির জন্য কিন্তু বিভিন্ন পতঙ্গরাও মারা যাচ্ছে। ঠিক আছে, এটা 2 নাম্বার পয়েন্ট কিন্তু খুব ক্ষতিকারক প্রভাব। ডিডিটি 3টা ক্ষতিকারক প্রভাব দিল, 1 নম্বর 2 নম্বর হলো। আরেকটা কি আছে দেখো, when consumed with food the pesticides also create different types of diseases in human body. ডিডিটির জন্য নানান ধরনের ডিজিজও হয় হিউম্যান বডিতে। 3টা পয়েন্ট মাথায় রাখবা, যদি কোশ্চেন দেয় ডিডিটির 3টা ক্ষতিকারক প্রভাব লেখো। 3 harmful effects of DDT। তাহলে এখান থেকে 3টা সাইলেন্ট স্প্রিং থেকে আমরা 3টা ক্ষতিকারক প্রভাব পেয়ে যাচ্ছি, পরীক্ষা কোশ্চেন দিতে পারে। In many countries today DDT is banned as pesticide, ব্যান করে দেওয়া আছে পেস্টিসাইড এত ধরনের ক্ষতিকারক প্রভাবের জন্য। চলে আসতেছি নেক্সট, কসমেটিক্স এন্ড পারফিউমস এ দেখতে পাচ্ছ অনেক ধরনের ছবি। এখানে আমরা নিচ্ছি ক্রিম, নেম অফ দ্য থিংস, এখানে এ নাম্বারে লেখো ক্রিম। ইউজেস ইট ময়েশ্চারাইজেস স্কিন, শ্যাম্পু, রিমুভ ডার্ট অ্যান্ড ওডার্স। লিপস্টিক, আমি সব পাঠিয়ে দেবো ফটো তুলে, চিন্তা করার কিছু নেই। লিপস্টিক, ইট অ্যাপ্লাই কালার, টেক্সচার অ্যান্ড প্রোভাইড হাইড্রেশন টু দ্য লিপস। টুথপেস্ট, ইট রিমুভস ডেন্টাল প্লাগ and food from the teeth. Body spray, it reduces the amount of sweat on skin that generate odor. Odor মানে দুর্গন্ধ। Powder, it keeps skin dry and prevent rashes. ঘামাচি থেকে দূর করে, গাটাকেও শুকনো রাখে। Nail polish, improves strength of nail and also to decorate and protect nail. Decorate করার জন্য মেইনলি নেল পলিশ ইউজ করা হয়। আচ্ছা এখানে দেওয়া আছে টাইপস অফ কসমেটিক অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট। দেখো, হেয়ার কালার অর ড্রাই কজেস ইরিটেশন, এখানে দিতে পারে হেয়ার কালার বা ড্রাই কি ইউজ করলে কি ধরনের সাইড এফেক্ট হতে পারে। কজেস ইরিটেশন অ্যান্ড রেড প্যাচেস অর ইনফ্লেমেশন। পারফিউম স্প্রে কজেস ব্রিথিং ট্রাবল, মানে শ্বাস নিতে অসুবিধা, ব্রিথিং ট্রাবল শ্বাস নিতে অসুবিধা হতে পারে বেশি পারফিউম দিলে, অনেকে পারফিউম সহ্য করতে পারে। ঠিক আছে, সো ওয়াই ডাজ দিস হ্যাপেন্স? There are many synthetic materials, man-made materials, synthetic materials mixed in cosmetics, which are responsible for these problems. Persons suffering from such problems should avoid them. এটাকে অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, চলে আসছি এবার ড্রাগস। ড্রাগস বলতে এখানে আমাদের ওষুধের কথা বলা হচ্ছে। কি বলছে দেখো, ফিভারের ক্ষেত্রে
অ্যান্টিপাইরেটিক, ঠিক আছে, টাইপ অফ ড্রাগ হচ্ছে অ্যান্টিপাইরেটিক, মানে কি এটা জ্বরনাশক বলে এটাকে। আমরা কি ইউজ করতাম আগে, হার্বাল মেডিসিন আমরা কি ইউজ করতাম, হোলি বেসিল লিফ। হোলি বেসিল লিফ মানে তুলসী পাতা, হানি মধু, জিঞ্জার আদা, ব্ল্যাক পেপার, ঠিক আছে, গোলমরিচ। আচ্ছা, এরপর কি বলছে, ব্যাকটেরিয়া ইনফেকশন, ডায়রিয়া, ডায়রিয়ার জন্য কি হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা নেই এখন, ঠিক আছে। আগে কি নেওয়া হতো, পেনিওয়ার্ড জুস, পেনিওয়ার্ড জুস মানে থানকুনি পাতার রস, পেনিওয়ার্ড জুস। বয়েল গ্রিন ব্যানানা, কাঁচা সেদ্ধ, কাঁচা কলা সেদ্ধ, এগুলো আগে ইউজ করা হতো। অ্যাসিডিটি জন্য অ্যান্টাসিড পড়েছি, অ্যান্টাসিড ইউজ করা হয়। আচ্ছা, অ্যান্টাসিডের জন্য মৌরি, মৌরিটাকে ইংরেজিতে বলে ফেনেল সিড, আর অজওয়ায়ন, অজওয়ায়ন ইউজ করা হতো, ঠিক আছে। স্মল কাটস আর ব্রুইসেস মানে অ্যান্টিসেপটিক, মানে যদি কেটে যেত তাহলে অ্যান্টিসেপটিক ইউজ করি। এখানে বলছে এক্সট্রাক্ট অফ লিভস অফ মেরিগোল্ড প্ল্যান্ট অর গ্রাস, মানে বলতে যাচ্ছে যে গাঁদা গাছ, মেরিগোল্ড প্ল্যান্ট মানে গাঁদা গাছ, গাঁদা পাতার রস দিয়ে দাও না কেটে গেলে ওরকম। আর নাহলে ঘাসও লাগাতে পারো, চিপে ঘাস, তাহলে কিন্তু কাটা জায়গাটা ক্ষতটা বন্ধ হয়, রক্ত বেরোনো। পেইন ডিউ টু ইনজুরি আমরা কি ইউজ করি, পেইন কিলার ইউজ করি। আগে কি ইউজ করা হতো, লাইম অ্যান্ড টার্মারিক মিক্সচার, মানে লাইম মানে কি চুন আর হলুদ, চুন হলুদের মিক্সচারটাকে কিন্তু আমরা যেখানে এখানে ধরো ব্যথা পেয়েছি এখানে লাগিয়ে দেওয়া হতো চুন হলুদের মিক্সচার, তাহলে সহজে ছেড়ে যেত। এখন আমরা কি ইউজ করি, আর্টিফিশিয়াল বা সিনথেটিক মেটেরিয়াল পেইন কিলার ইউজ করি। ওকে ওকে, তা কি বলছে, দ্য ড্রাগস ইউজড বাই দ্য মোস্টলি synthetic compounds, but in earlier days only herbal or natural medicines were used for treatment in both human and animals. Actually, these materials can be found easily around us. The only thing needs is the necessary knowledge about their application. এটা আমাদের আশেপাশেই পাওয়া যায়, কিন্তু আমাদের একটা জিনিস জানা দরকার যে কোন গাছটা আমাদের পক্ষে উপকারী, কোন কিসের পাতা খাওয়া উচিত, কিসের পাতা লাগানো উচিত, সেটা তো জানতে থাকতে হবে। আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন কিভাবে তোমার শরীরে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু জেনে নেওয়া উচিত। তাহলে যারা এই গাছপাতা নিয়ে গবেষণা করেন, ডাক্তারি করেন, তাদেরকে কি বলা হয়, কবিরাজ বলা হয় না, কবিরাজ, ওটাই আর কি। হ্যাভ ইউ এভার নোটিসড ইউর পেট ডগ অর ক্যাট ইটিং গ্রাস? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, দেখো এবার চলে আসছে যে ইফ ইউ অবজার্ভ কেয়ারফুলি ইউ ক্যান ফাইন্ড দ্যাট অ্যানিমালস আদার দ্যান হিউম্যান কিপ দেমসেলভ হেলদি উইথ দ্য হেল্প অফ নেচার অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্টস। অনলি উই দ্য হিউম্যান বিংস কুড নট ডিপেন্ড সোলিলি অন নেচার। হোয়াট মে বি দ্য মেইন রিজন ফর দিস? মানে পশু পাখিরা তো এখনো গাছগাছার উপরেই ডিপেন্ড করে আছে, কিন্তু আমরা কি হচ্ছে এখন আমরা আর্টিফিশিয়ালি কিন্তু সমস্ত ধরনের, সে ভিটামিন থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিস কিন্তু আমরা আর্টিফিশিয়ালি বা ম্যানমেড সিনথেটিকলি বানাচ্ছি। তো কেন বানানোর পিছনে কারণটা কিন্তু আন্ডারলাইন করো পরের প্যারাটা। If one of the reason is loss of immunity in human beings, the other are the change of our lifestyle and the resistance grown in the microbes against old medicine. ঠিক আছে, so production of more and more new medicines has become necessary. It is the human beings only who can apply and enjoy the result of scientific research. এখানে কি বলেছে দেখো, একটা হচ্ছে আমাদের ইমিউনিটি কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এবার আমাদের ইমিউনিটি কমে যাওয়ার ফলে আমাদের বাইরে থেকে ওষুধ খেতে হচ্ছে, এক নম্বর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তোমরা বারবার ওষুধ খাচ্ছ, এবার তোমাদের শরীরে যে জীবাণুগুলো আসছে সেই জীবাণুগুলাও কিন্তু নিজেদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নিচ্ছে, তখন আর ওই ওষুধে কিন্তু কাজ করতেছে না, ওই ওষুধে কিন্তু ওই জীবাণু মরে যাচ্ছে না। তখন কি হচ্ছে, আরো নতুন ওষুধ তৈরি করা হচ্ছে। যেমন ধরো করোনা ভাইরাসের ক্ষেত্রে প্রথমে ধরো একটা ওষুধ তৈরি হলো, ভাবলা হলো যে এতে করোনা ভাইরাস মরে যাবে, কিন্তু করোনা ভাইরাস মিউটেন্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ও নিজের ধারণ চেঞ্জ করছে, নিজের প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে যে না এই ওষুধে কিন্তু আমি মরবো না, তখন আবার নতুন ওষুধ তৈরি করা হচ্ছে, তাই তো। এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া বা জীবাণুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই জন্য বারবার ওষুধ তৈরি করতে হয়। তো এই প্যারাটা কিন্তু ইম্পর্টেন্ট। সো হ্যাভ ইউ এভার থট অফ দ্য মেডিসিন ওয়ার র্যাপার? হোয়াট হ্যাপেন টু দেম হোয়েন দে আর থ্রোন অ্যাওয়ে আফটার দ্য মেডিসিন ইজ কনজিউম? ডিসকাস এমন ইউজ। কিছুই না, যে র্যাপারটা, যেটা মোড়কটা, ওষুধটা খেলা তার যে মোড়কটা সেটা ফেলে দাও, ওটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। তাহলে নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্টটা কি জিনিস একটু পরে আসতেছি।
যখন আসবো তখন অ্যান্সার পেয়ে যাবে। নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্টটা মাটিতে মেশে না, ওটাই আর কি ব্যাপারটা, কিন্তু এই আগে কোশ্চেনটা দিয়ে দিচ্ছে, আমরা একটু পরে আসতেছি। পেইন্টস অ্যান্ড পিগমেন্টস, পেইন্টস অ্যান্ড পিগমেন্টস এর মধ্যে দেখো অবজেক্টস কি হচ্ছে, ক্যারট, এটা হচ্ছে অর্গ্যানিক সোর্স অফ কালার, টার্মারিক অর্গ্যানিক সোর্স অফ কালার, পেটাল অফ রোজ অর ম্যারিগোল্ড, এটা অর্গ্যানিক সোর্স অফ কালার, আর কালার প্লাস্টিক টাম্বলার মানে হচ্ছে রঙিন প্লাস্টিকের বালতি, এটা এখানে কি ইউজ করা যায়, ইনঅর্গানিক কালার। You are asked to paint the wall, doors, windows, and the steel almirah, okay, at your house. Where will you see a water-based paint and where will you see an oil-based paint? দুই রকমের পেইন্ট পাওয়া যায়, একটা হচ্ছে ওয়াটার বেসড পেইন্ট, একটা অয়েল বেসড পেইন্ট। মানে হচ্ছে তোমার যে পিগমেন্টটা, যেটা রঞ্জক পদার্থটা আছে, সেটা কখনো কখনো জলে মেশানো হয় করে হচ্ছে তোমার দ্রবণটা তৈরি করা সলিউশনটা, আর কখনো কখনো এই যে রঞ্জক পদার্থটা পিগমেন্টটা সেটা অয়েলে মেশানো হয়। তাহলে কখনো হয়তো অয়েলে জলে মেশানো হচ্ছে বা কখনো অয়েলে মেশানো হচ্ছে। তাই জন্য আমাদের এখানে দুই রকমের পেইন্টের কথা বলছে, একটা ওয়াটার বেসড পেইন্ট, একটা অয়েল বেসড পেইন্ট, ঠিক আছে। ওয়ালে আমরা কি ধরনের পেইন্ট ইউজ করব, ওয়াটার বেসড পেইন্ট। ডোরস অ্যান্ড উইন্ডোজে কি ইউজ করব, অয়েল বেসড পেইন্ট। স্টিল আর্মিলাতে কি ইউজ করব, অয়েল বেসড পেইন্ট, ঠিক আছে। আচ্ছা, হোয়াট প্রিপারেশন আর টু বি টেকেন বিফোর ইউজিং দিস টাইপ অফ পেইন্টস? In water-based paint, the pigment part is mixed with water. In oil-based paint, the pigment part is mixed with oil. এটাই লিখে দাও, ঠিক আছে, শূন্যস্থানে। In water-based paint, the pigment part is mixed with water. আর দাড়ি দিয়ে লেখো, মানে ফুল স্টপ দিয়ে লেখো, in oil-based paint, the pigment part is mixed with oil. ঠিক আছে, oil-based paint এ। ওকে, এবার দেখো, অলমোস্ট নো পেইন্ট ক্যান বি ইউজ ডাইরেক্টলি ফ্রম ইটস কন্টেনার। মানে তুমি মনে করো না যে যেমন তোমরা ওয়াটার কালারে কি করে কালারটাকে ডাইরেক্ট ইউজ করো না, ওয়াটারের সাথে মিশিয়ে তারপর ওয়াটার কালার ইউজ করো, আমরাও কিন্তু এখানে কিন্তু দেওয়ালে ডাইরেক্ট কালার দেই না, ঠিক আছে। আমরা কি করি, আইদার জলে নাহলে অয়েলে মিক্সড আপ করি, ঠিক আছে। অলমোস্ট নো পেইন্ট ক্যান বি ইউজ ডাইরেক্টলি ফ্রম ইটস কন্টেইনার। দ্য পেইন্ট ইউজ নাও এ ডেজ আর কম্পোজড অফ টু কম্পোনেন্টস. These components should be mixed uniformly before use. Now, what are the two different components of paint? Solvent part, generally colorless of or light colored liquid. এটা হচ্ছে solvent, মানে যেটা ওয়াটার or oil, হচ্ছে solvent. আরেকটা হচ্ছে pigment part, যেটা রং, ঠিক আছে। In most of the paints, these two components prepared artificial. Okay, artificially prepare করা। দেখো, পেইন্টসের যে ঢাকনাটা তুমি যদি খোলো তাহলে দেখতে পারবে যে পিগমেন্ট পার্টটা নিচে থাকবে আর উপরে অয়েল পার্টটা থাকবে। তখন কি করে বলো তো, মিস্ত্রি ভালো করে ওটাকে গুলিয়ে নেয়, অয়েলের সাথে গুলিয়ে নেয়, বা আলাদা করে অয়েল কিনতে পাওয়া যায়, আলাদা করে অয়েল কিনে নিয়ে এসে তার সাথে মিশিয়ে নেয় অয়েলের সাথে পেইন্টটাকে, ঠিক আছে। তো মাথায় রাখবা, পেইন্টের দুটো পার্ট, একটা সলভেন্ট পার্ট আর একটা পিগমেন্ট পার্ট। আচ্ছা, ডু ইউ নো in early days, indigo was used for dyeing of clothes. Indigo was obtained from indigo plants. মানে নীল চাষ করা হতো, নীল চাষীদের নীল চাষ পড়েছো হয়তো। The dye is now prepared industrially. এখন কিন্তু নীল চাষ, নীল গাছের চাষ করা হয় না, মানে ইন্ডিগো প্ল্যান্ট করা হয় না, এখন আর্টিফিশিয়ালি কারখানাতেই কিন্তু তৈরি করা হয়। আচ্ছা, in the past, foreign indigo plants forced the farmer of our country to cultivate indigo plants instead of paddy in their farmland. They tortured the indigo farmers severely. This led to revolt among the indigo farmer. This is the history of indigo rebellion of 19th century. মানে বলছে নীল চাষীদের জমিতে ধান চাষ করতে দিবে না ইংরেজরা, তারা কি করবে, তোমাদের জোর করে নীল চাষ করতে হবে। মানে যে উজালা, যেমন দেখো না উজালা নীল, ওরকম জামা কাপড় পরিষ্কার করতে ব্যবহার করা হয়। তো আমাদের জোর করছে যে তোমাদের ধানের চাষ করতে দেব না, তোমাদেরকে এটারই চাষ করতে হবে, নীলের চাষ। তো না খেয়ে তো মরবে রে বাবা। তাই জন্য শেষমেশ আন্দোলন করলো যে আমরা নীল চাষিরা আন্দোলন করব ব্রিটিশদের বিরুদ্ধে। এটা আর কি আন্দোলনের কথা অল্প একটু বলে দিয়েছে। এরপর দেখো, দ্য ইঙ্ক ইউজড ফর রাইটিং অর প্রিন্টিং ইজ এ মিক্সচার অফ পিগমেন্টস। মানে যে কোনো যে কালারটা ইউজ করা হয় সেটা কি হচ্ছে, মিক্সচার অফ কি হচ্ছে,
মানে ধরো তুমি যদি ব্ল্যাক কালারটা ইউজ করছো, সেটা ব্ল্যাকটা কিন্তু শুধু ব্ল্যাক না, অনেকগুলা কালারের মিক্সচার। ব্ল্যাকটা কিন্তু শুধু ব্ল্যাক না, অনেকগুলা কালারের মিক্সচার। এবার এখানে এটা এক্সাম্পলটা দিয়েছে, আমি একটু গল্পের ছলে বলে দিই। একটা স্কেল নিয়েছে, তার উপর একটা ধরো একটা টিস্যু পেপার র্যাপ করে নিলা, টিস্যু পেপারটা র্যাপ করে বা ফিল্টার পেপার র্যাপ করে তার উপর কালি দিয়ে দাগ করলাম, মার্ক করলাম। এবার এই অল্প জলের মধ্যে এরকম করে চুবিয়ে রাখলে কি হবে, ধরো হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন, থ্রু ক্যাপিলারি অ্যাকশন জলটা উপরের দিকে উঠবে। ক্যাপিলারি অ্যাকশন পড়েছ, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে বা সরু সরু নলের মধ্যে দিয়ে জল উপরের দিকে অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে উঠতে থাকে। এই ঘটনাটাকে বলে ক্যাপিলারি অ্যাকশন, যার মাধ্যমে গাছেরা মূলের সাহায্যে জল গ্রহণ করে। তো ক্যাপিলারি অ্যাকশনের জন্য জলটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। আর যদি কালিটা আছে, কালিটার কালারগুলা যে যে কালারের সমষ্টি ওই কালিটা, সেগুলো কিন্তু ধীরে ধীরে ভাঙতে ভাঙতে উপরের দিকে উঠতে থাকে। এটার ভিডিও আমি তোমাকে এই ভিডিওটার সাথে পাঠিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখবা, ঠিক আছে? এই ভিডিওটার সাথে ওটা পাঠিয়ে দেবো, না দেখলে বুঝতে পারবে না, এনে এভাবে ছবি দিয়ে বোঝা যাবে না, ওটা দেখতে হবে। তো দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে এবার চলে আসতে সিমেন্টে। সিমেন্ট ইজ ওয়ান অফ দ্য মেজর ইনগ্রিডিয়েন্ট অফ মডার্ন আর্কিটেকচার। উই ক্যান সি ভ্যারিয়াস অবজেক্টস মেড অফ cement around us. In the following list add names of the objects which cement is one of the component. তাহলে হাউসের ক্ষেত্রে সিমেন্ট বাদ দিয়ে আদার কম্পোনেন্টস ইউজড ইন মেকিং দ্য অবজেক্টস। সিমেন্ট বাদ দিয়ে আর কি কি ইউজ করা হয়? ব্রিক, স্যান্ড, আয়রন রডস অ্যান্ড স্টোন চিপস। তারপরে লেখো কংক্রিট রোড, লেখো স্টোন চিপস, স্যান্ড। তারপরে লেখো স্ট্যাচু, ইউজ করা স্যান্ড, জিপসাম, GYPSUM, জিপসাম ইউজ করা। What is the reason for such a wide use of cement? This is so because cement is easily available. Underline, cement কে কেন বেশি ব্যবহার করে? Cement is easily available, can adapt itself with weather, weather-এর সাথে নিজেকে সামঞ্জস্যপূর্ণ, নিজেকে মানিয়ে নিতে পারে। Structure made of cement have a high longevity, মানে সিমেন্ট দিয়ে তুমি যদি তৈরি করো তাহলে লঞ্জিভিটি অনেক হাই, অনেক দিন পর্যন্ত সেটা থাকবে। এই সিমেন্ট ইজ এ সিঙ্গেল কেমিক্যাল কম্পাউন্ড। সিমেন্ট কি খালি একটা কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে কি তৈরি হচ্ছে? দেখো, সিমেন্ট ইজ এ মিক্সচার অফ অক্সাইডস অ্যান্ড সিলিকেটস কম্পাউন্ডস অফ মেনি মেটালস লাইক ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন এক্সেট্রা। এদের কি অক্সাইড আর সিলিকেট কম্পাউন্ড। আন্ডারলাইন করে রাখো সিমেন্ট কি। যেমন বললাম হোয়াট ইজ সিমেন্ট, ঠিক আছে, হোয়াট ইজ ডিটারজেন্ট, হোয়াট ইজ সোপ, হোয়াট ইজ সিমেন্ট, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। Some constituents of cement are obtained from minerals. For example, calcium oxide is obtained from limestone. Another is gypsum powder, যেটা আমি বললাম. Other constituents are synthesized artificially. You have noticed that the mason mix a fixed ratio of cement and sand during construction of building and add water to the mixture. ঠিক আছে, আমরা মিক্সচারের মধ্যে কি করি? ওয়াটার অ্যাড করি। আমাদের কি বলতে যাচ্ছে দেখো, সিমেন্টের মধ্যে বেশ কিছু ধাতুর যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রনের অক্সাইড ও সিলিকেট জাতীয় যৌগ মেশানো থাকে। এর উপাদানগুলি কিছু খনিজ পদার্থ থেকে পাওয়া যায়, যেমন জিপসাম চূর্ণ বা চুনাপাথর থেকে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড, আবার কিছু কৃত্রিমভাবে তৈরি হয়। ঠিক আছে, আর রাজমিস্ত্রিরা যখন সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করে তখন বালি আর সিমেন্ট একটা নির্দিষ্ট অনুপাতে জল দিয়ে মেশানো হয়। বালি আর সিমেন্ট একটা নির্দিষ্ট অনুপাতে জলের সাথে মেশানো হয়। ঠিক আছে, What will happen if you prepare a ball of cement, sand and water and keep it overnight? তুমি যদি সিমেন্ট দিয়ে স্যান্ড দিয়ে যদি মিশিয়ে একটা দলা বানিয়ে রেখে দাও তাহলে ওভারনাইট, তাহলে সকালবেলা কি দেখতে পারবে? The entire ball will get hardened, মানে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাই তো হয়, সিমেন্টের বলটা কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। You have noticed that cement or concrete based structures are watered for a few days. After construction, in presence of water, the calcium oxide of cement changes to calcium hydroxide. মাথায় রাখবা, ক্যালসিয়াম অক্সাইডটা, মানে তুমি ধরো সিমেন্ট দিয়ে প্রাচীর দিয়েছো, তাহলে দেখবা বারবার জল দিতে থাকবে। কেন দিতে থাকবে? যাতে ক্যালসিয়াম অক্সাইডটা কিসে পরিণত হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। Water also adds to different silicate compounds of cement as heat is evaporated in the reaction. Cements may be cracked. So, concrete casting needs watering. So, কেন জল দেওয়া হয় সেজন্য এটা একটু দেখে রেখো। আসলে হচ্ছে জলের সংস্পর্শে সিমেন্টে থাকা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। তাই জন্য জল দিতে হয় সিলিকেট যৌগের সাথে, যাতে জল যুক্ত হয়, আরো বেশি মজবুত হয়।
এইসব রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়, তাই ঢালাইয়ের পরদিন গাজে। তাহলে এই সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সাথে কি উৎপন্ন হয়? তাপও উৎপন্ন হয়। তাপে কিন্তু সিমেন্টটা ফেটে ফেটে যেতে পারে, যেন বারবার জল দিয়ে কি হয়? ঠান্ডা রাখা হয়। এই জন্য জলটা ইউজ করা হয়, এখানে দেখে রাখতে পারো। Which object is made? There are many things around you which are now made from cement, replacing the earlier materials. আচ্ছা, এখন এগুলা সিমেন্ট দিয়ে তৈরি হয়, আগে অন্য কিছু দিয়ে তৈরি করা হতো। দেখো, which object is made? Container for feeding cattle, মানে হচ্ছে গরুর খড় খাওয়ার যে গামলা, সেটা আগে কি কি দিয়ে তৈরি করতো? টেরাকটা। টেরাকটা মানে পোড়া মাটি দিয়ে তৈরি করা হতো। এখন কি সিমেন্টের গামলা ইউজ করা হয়। ঠিক আছে। হাউস কি দিয়ে তৈরি করা হতো? কাঠ দিয়ে, উড দিয়ে, আর স্ট্র মানে খড় দিয়ে। এখন পুরোপুরি সিমেন্ট, ছাদও সিমেন্ট, দেওয়ালও সিমেন্ট। আচ্ছা, স্লিপার অফ রেলওয়ের যে পাটাতনগুলা, রেলের যে স্লিপারগুলো এরকম এরকম যে থাকে, সেগুলো আগে কাঠের তৈরি থাকতো, যার উপর দিয়ে লোহার রেল লাইনটা চলে যেত। এখন কি হচ্ছে? সিমেন্টের তৈরি। ওকে, এবার নেক্সট চলে আসলো সিমেন্টের পর গ্লাস। Give example of some objects around you that are made up of glass. আমরা লিখতে পারি গ্লাস কন্টেইনার, গ্লাস উইন্ডো, বাল্ব এক্সেট্রা। ওকে, আমরা রাইট দ্য ইউজেস অফ দিস অবজেক্ট কেন ইউজ করি? দেখো, গ্লাস কন্টেইনার টু প্রিজার্ভ ফুড প্রিজার্ভেশনের জন্য। গ্লাস উইন্ডো টু হেল্পস টু এন্টার সানলাইট ইনসাইড দ্য রুম, এটা সানলাইটকে রুমে এন্টার করতে হেল্প করে। আর লাস্টে হচ্ছে কি বাল্ব টু প্রোটেক্ট ফিলামেন্ট, ভেতরে যে ফিলামেন্ট থাকে সেটাকে প্রোটেক্ট করতে গেলে কি করে? যে বাল্বের যে সেটা কাঁচ দিয়ে তৈরি করা হয় যাতে প্রোটেক্ট করে। ক্যান এনি আদার মেটেরিয়াল বি ইউজড ইনস্টিড অফ গ্লাস? ইয়েস, আমরা ফাইবার গ্লাসও কিন্তু ইউজ করতে পারি। সো ফাইবার গ্লাস। এবার দেখো, ডু ইউ নো হোয়াট ডাজ গ্লাস কনসিস্ট অফ? আবার গ্লাস কি, প্রত্যেকটা সিমেন্ট কি, গ্লাস কি, সোপ কি, ডিটারজেন্ট কি, কোশ্চেন কিন্তু দিতে পারে। সো ইট ইজ এ মিক্সচার দ্যাট ইজ প্রিপেয়ার্ড মেইনলি ফ্রম লাইমস্টোন, সোডা অ্যাশ অ্যান্ড স্যান্ড। এই তিনটার মিক্সচার মাথায় রাখবা, লাইমস্টোন, সোডা অ্যাশ অ্যান্ড স্যান্ড। ডিফারেন্ট মেটালিক অক্সাইডস প্রিপেয়ার্ড আর্টিফিশিয়ালি আর ইউজড। কালার গ্লাস, কালারিং গ্লাসও তৈরি করা হয়। তো কি করতে? যদি তুমি হলুদ কালার করতে চাও তাহলে আয়রন অক্সাইড, ব্লু কালার করতে চাও তো কোবাল্ট অক্সাইড, গ্রিন কালার করতে চাও যদি তাহলে ক্রোমিয়াম অক্সাইড তোমাকে ইউজ করতে হবে। তাহলে গ্লাসের যে উপকারিতা সেটা ডু ইউ নোতে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নিও। এখানে দেখো লিস্ট অফ ওয়েস্টের ক্ষেত্রে কি তোমরা বিভিন্ন ওয়েস্টের নামগুলো এখানে দিতে পারো শূন্যস্থানে। আমি এটা লিখে পাঠিয়ে দেবো, এটা নিয়ে আর সময় নষ্ট করবো না, এমনি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এটা আমি পাঠিয়ে দেবো কোনগুলা, মানে বলতে যাচ্ছে যে অবজেক্টস দ্যাট উইল নট বি ফাউন্ড নাও। এখানে অনেকগুলো অবজেক্টের দেওয়া আছে যেগুলা কলকাতাতে কি হচ্ছে, মাঠের মধ্যে স্তূপাকৃতি করে রাখা হতো, এগুলো আবর্জনাগুলোকে, ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে। এখন যদি ধরো 5 বছর পর, 10 বছর পর যদি যাও, তাহলে কোন অবজেক্টসগুলো আর পাবা না, কোন অবজেক্টসগুলো এখনো পাবা, আর কোন অবজেক্টসগুলা 50 বছর পরও পাবা, সেগুলাকে এই ছকের মধ্যে লিখতে বলছে। আমি লিখে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে যেগুলা মাটির সাথে মিশে গেল, মানে যেগুলো আর পরে পাওয়া যাবে না, যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালগুলো আর পাওয়া যাবে না, সেগুলাকে আমরা কি বলবো? হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য থিংস দ্যাট আর নট ফাউন্ড নাও। ওগুলা কি হচ্ছে? মাটির সাথে মিশে যাচ্ছে। আমরা কি লিখবো শূন্যস্থানে? দিস থিংস ডিগ্রেড অ্যান্ড ডিকম্পোজ থ্রু ন্যাচারাল প্রসেস, ভেঙে মাটির সাথে মিশে যাচ্ছে। হোয়াট উইল হ্যাপেন টু দ্য থিংস দ্যাট কুড বি ফাউন্ড ইভেন আফটার 50 years? দে আর নট ডিগ্রেডেড থ্রু ন্যাচারাল প্রসেস, মানে ভাঙবে না ন্যাচারাল প্রসেসের মাধ্যমে। ন্যাচারাল প্রসেস মানে বেসিক্যালি ব্যাকটেরিয়ারা ভাঙে আর তারপর মাটিতে মিশে যায়। এখানেই চলে আসতেছে বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। The substances that degrade or decompose through natural processes are known as biodegradable. Those that are not degraded like that the other are known as the non-biodegradable. Important: biodegradable, non-biodegradable. So এখান থেকে একটু দেখে নিও।
এইটুকুনটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই বায়োডিগ্রেডেবল অর নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস। Survey for the waste around your school and home that remains as it is in the environment and observe whether they have any adverse effect on environment or not. মানে ধরো নন বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালগুলো সেগুলো কি আমাদের পরিবেশের উপর কি ক্ষতি দেয়, ক্ষতিকর প্রভাব কি দেয়? তো এখানে দেখো প্রথমে নন বায়োডিগ্রেডেবলে প্রথমে নিচ্ছি আমরা পলিথিন, POLYTHEN। It releases harmful chemicals into the surrounding soil which can then seep into the ground। মানে হার্মফুল, তুমি যদি মাটিতে ফেলো তাহলে হার্মফুল কেমিক্যাল তো বের করে, সে সঙ্গে সেই কেমিক্যালগুলো মাটির মধ্যে দিয়ে চুইয়ে ভূগর্ভস্থ যে জল, মাটির নিচে যে জল, সেখানে কিন্তু গিয়ে মিশে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার। প্লাস্টিক বটল অ্যান্ড টয়েস, ম্যাসিভ অ্যাকুমুলেশন অফ প্লাস্টিক বটলস ব্লক ড্রেনেজ সিস্টেম, মানে জল নিকাশি ব্যবস্থাটা বন্ধ করে দিতে পারে। মেডিসিন র্যাপার্স অ্যান্ড নাইলন রোপ, ইট রিডিউসেস দ্য ফার্টিলিটি অফ সয়েলস। নাইলন রোপ যদি মাটিতে মেশে, তারপর যদি মেডিসিন র্যাপার যদি মেশে, তাহলে কি হচ্ছে, ফার্টিলিটিটাকে রিডিউস করে দিতে পারে। এর মধ্যে যে কোনো একটা যদি দেয় নন বায়োডিগ্রেডেবল, তাহলে তুমি প্রত্যেকটা এফেক্টই লিখে দিতে পারো, প্রত্যেকটা এফেক্টই চলবে। কিন্তু যে কোনো নন বায়োডিগ্রেডেবল, এখানে যে 3টা এফেক্ট বললাম সব চলবে, সবগুলো লিখে দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, you can understand from your observation how products made of polymers are present everywhere. They are changing the water flow or reducing the fertility of soil. Fertility মানে জমির উর্বরতাটা কিন্তু কমিয়ে দেয়। On the other hand, different chemicals present in them are also changing the color and odor of water from different sources. ওয়াটারের কালারও চেঞ্জ করে দিচ্ছে, ওয়াটারের গন্ধ চেঞ্জ করে, মানে খতরনাক ব্যাপার। এখানে একটু আন্ডারলাইন করে রাখতে পারো। আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে যে পেস্টিসাইডস যেগুলা অ্যাপ্লিকেশন করা আছে সেটার কি হার্মফুল এফেক্ট আছে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। দেখো এখানে কি করছে, ডিডিটি, মিথাইল প্যারাথিয়ন, ঠিক আছে, পেন্টাক্লোরোফেনল কি করছে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেন চক্র চালাচ্ছে, যে সেই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে কিন্তু মেরে দিচ্ছে। বিম টাইপ প্ল্যান্টের মূলে থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। তো কি হার্ম করছে, ডিসরাপশন অফ নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেল চলে, সেই নাইট্রোজেন সাইকেলের ফলে নাইট্রোজেন যেটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু উদ্ভিদের দরকার, ঠিক তেমনি প্রাণীর শরীরেও দরকার। অ্যামাইনো অ্যাসিড ফর্মেশনে, প্রোটিন ফর্মেশনে, ডিএনএর জন্য নাইট্রোজেন দরকার। এদিকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য, ফটোসিনথেসিসের জন্য কিন্তু নাইট্রোজেন দরকার। অল্ড্রিন আর হেপ্টাক্লোর, এগুলো হচ্ছে পেস্টিসাইড। এটা কি হার্বিভোরাস অ্যানিমালস যেমন প্রাইমারি কনজিউমার, এদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। তাহলে প্রাইমারি যেগুলা, সেগুলাকে যদি তার থেকে উঁচু শ্রেণীর খাদ্যটা যদি না খেতে পারে, তাহলে তো না খেয়ে মরে যাবে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, হার্ম কি কজ করতে পারে, যে নিচু শ্রেণীর খাদ্যগুলা কি হচ্ছে, মারা যাচ্ছে। তাহলে উঁচু শ্রেণীর খাদ্যগুলা যারা ওদের খেয়ে বেঁচে যায়, তারা খাবে কি, ওটা হচ্ছে। তো হার্ম কজেসটা লিখে রাখতে পারো, ডিউ টু দ্য ডিক্রিজ ইন নাম্বার অফ প্রাইমারি কনজিউমার্স, কমা দিয়ে, সেকেন্ডারি কনজিউমার্স হ্যাভ লেস ফুড, খাওয়ার কম পাওয়াতে কিন্তু তারা মারা যেতে পারে। চলো আর একটা পেজ আছে, শেষ করে নেই। Suitable experiments may show the presence of pesticides in almost all humans beings, especially in children because of their low immunity and higher growth rate. তার জন্য কিন্তু আমাদের মানব জাতির সবার মধ্যে কিন্তু পেস্টিসাইড পাওয়া যায় কম বেশি। ওকে, ক্যান ইউ সি vultures in your surroundings? vultures মানে তোমার শকুনের কথা বলছে। আচ্ছা, নো, ডু ইউ নো হোয়াই, কেন শকুন পাওয়া যায় না? Use of pesticides in agriculture and excess use of painkiller ডাইক্লোফেনাক পেইনকিলার ইউজ করা হয় ইন সিক ক্যাটলস, মানে গবাদি পশুর গায়ে কিন্তু ব্যথার ওষুধ হিসাবে ডাইক্লোফেনাক ইউজ করা হয়। আর পেস্টিসাইড যেগুলো এগ্রিকালচার ইউজ করা হয়, পেস্টিসাইড যুক্ত খাবার কিন্তু গবাদি পশু খাচ্ছে, প্লাস ডাইক্লোফেনাক ইউজ করছে। এবার যে ক্ষতিকর করছে, যে ভালচার ফিডিং অন দিস ডেড অ্যানিমালস আর ইম্পেরিলড, মানে বিলুপ্তি পর্যায়ে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ কি, এই যে ডাইক্লোফেনাক, এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে ভালচারকে একদম মেরেই ফেলে। ডাইক্লোফেনাক একদম ভালচারের কাছে বিষের সমান। তাই কিন্তু যখন ভালচার ওই মৃত গবাদি পশুটাকে খাচ্ছে, তার শরীরে ডাইক্লোফেনাক প্রবেশ করছে, ফলে মারা যাচ্ছে। ফলে এই করে শকুনের কিন্তু বিলুপ্তি ঘটছে।
তাহলে আমাদের কিন্তু ডাইক্লোফেনাকের ইউজটা কম করতে হবে, নাহলে এই পাখিটা কিন্তু আর থাকবেই না। Think of it. Do you know which materials was used to make fishing nets when man first starting fishing? Why are nylon fishing nets are now used? Why the nylon nets are used in football fields? Mosquito nets made from the cotton are now replaced by the nylon mosquito nets. Highly effective nylon nets are replacing the iron nets used to prohibit Sundarban tigers from entering human habitat. What harm are the nylon net causing? এটা তো একটু আগে বললাম নাইলন নেট কি হার্ম কজ করছে। Offspring of Hilsa fishes and baby turtles are dying in the strong nylon nets with smaller gaps. নাইলন নেটে কিন্তু এরা কিন্তু মারা যাচ্ছে এই ধরনের পশুরা। Thus the biodiversity is being destroyed. জীব বৈচিত্র্য কিন্তু destroy হয়ে যাচ্ছে। The rope used for mountaineers and parachutes are also made of the fibers. তার মানে কিন্তু নাইলন কিন্তু তৈরি করা হচ্ছে কিন্তু প্যারাশুটে, নাইলন তৈরি করা হচ্ছে কিন্তু ইউজ করা হচ্ছে কিন্তু মশারির নেটে, নাইলন ইউজ করা হচ্ছে কিন্তু যারা পাহাড়ে পর্বতারোহী তাদের রোপ দড়ি তৈরি করতে নাইলন, কারণ নাইলন খুব মজবুত, সহজে ছেড়ে। Some of the widely consumed soft drinks in our country have been found to contain pesticides in alternating quantities. These organic pollutants have a long life, are responsible for weakening immunities, infertility, reduces of activity of endocrine glands, nervous disorder, and many other changes. Moreover, the insecticides used to destroy insects harmful for crops are also killing our friendly organisms. ওকে, এটা একটু দেখে রাখতে পারো, দিয়ে দিতে পারে। তার মানে যে আমাদের যে সফট ড্রিঙ্কগুলো তার মধ্যেও কিন্তু কীটনাশক চলে আসছে। এই সমস্ত দীর্ঘস্থায়ী জৈব দূষকগুলো অনাক্রম্যতা কমানোর জন্য জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট, জন্ম দেওয়ার ফার্টিলিটিটা কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। অনাক্রম্যতা মানে আমাদের শরীরের যে ইমিউনিটি সেটাও কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো নানান ধরনের উইকনেস অফ ইমিউনিটি উইক করে দিচ্ছে। তারপর বন্ধাত্ব হচ্ছে, মানে জন্মাচ্ছে না ছোট বাচ্চা, এরকম ব্যাপার, এবার মানে মাথায় রাখতে পারো। লাস্ট একটু বাকি আছে মেটালস আর কম্পাউন্ডস অফ মেটাল। এবার কি হচ্ছে, মেটালেরও দূষণ হয়। এই সমস্ত কারখানা থেকে কি ধরনের মেটাল বাড়ায়, দেখো লেড, মার্কারি, ক্যাডমিয়াম, এদের দূষণ হয়। দেখো লেডের দূষণে লস অফ অ্যাপেটাইট, নৌসিয়া আর হেডেক, মানে খাওয়ার ইচ্ছা কমে যাওয়া, বমি ভাব আর মাথা ধরা হতে পারে। মার্কারির জন্য লস অফ সেন্স ইন ফেসিয়াল অ্যান্ড টাং মাসেল, কিডনি ড্যামেজ, মানে মুখ এবং জিভের পেশি সারা কমে যায় আর বৃক্কেরও ক্ষতি হয়। মানে ফেসিয়াল যে সেন্সটা কমে যায়, সেন্সই পায় না। টাং মাসেল, ঠিক আছে, মুখে জিভ নাড়াচাড়া করতে পারে না মার্কারির জন্য। কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। ক্যাডমিয়ামের জন্য হাড়ের জোরে ব্যথা হতে পারে, জয়েন্ট পেইনস, বেন্ডিং অফ ব্যাকবোনস, মানে মেরুদণ্ডের হাড় বেঁকে যেতে পারে ডিউ টু ক্যাডমিয়াম। লাস্ট স্টক মেটেরিয়ালস ইউজড অ্যাট প্রেজেন্ট, পলিব্যাগের অল্টারনেটিভ হিসেবে আমরা কি ইউজ করতে পারি, থিক পেপার ইউজ করতে পারি। আর জুট ব্যাগ, প্রত্যেকে বলতেছি যে প্লাস্টিকের বদলে কিন্তু পেপারের মোড়ক বা ঠোসগুলা যদি ইউজ করো তাহলে পরিবেশটা কম দূষিত হবে। ইনঅর্গানিক প্ল্যান্টসের বদলে আমরা ইনঅর্গানিক পেইন্টসের বদলে কিন্তু আমরা অর্গানিক পেইন্টস ইউজ করতে পারি। প্লাস্টিক টি কাপ অ্যান্ড গ্লাসের বদলে কিন্তু আমরা ক্লে, মাটির তৈরি টি কাপ অ্যান্ড গ্লাস ব্যবহার করতে পারি। নাইলনের তৈরি মসকিউটো নেটের বদলে আমরা কটনের তৈরি মসকিউটো নেট ব্যবহার করতে পারি। এই হয়ে গেল আমাদের সিলেবাস শেষ, রোল অফ সাবস্টেন্সেস ইন এনভায়রনমেন্ট পার্ট শেষ, আমার সমস্ত কমপ্লিট। তাহলে এইখানে হচ্ছে আমাদের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটার সাথে আমি ওটা পাঠিয়ে দিব, ওই যেটা আমি বললাম একটা পিগমেন্ট, অনেকগুলো পিগমেন্টের সমষ্টি, অনেকগুলো কালারের সমষ্টি, ওটা পাঠিয়ে দেবো এই ভিডিওটার সাথে, ঠিক আছে। চলো রাখছি, গুড নাইট।